আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা ক্লাস 3তে আমরা সাধারণ ভার্ব নিয়ে আলোচনা করেছি। বরাবরের মতনই আজকে বলেছিলাম যে ভার্বের অ্যাডভান্স যে আলোচনাটা আছে, আজকে ভার্বের অ্যাডভান্স আলোচনাটা করব, যাতে করে আমরা লেভেল আপ হইলে যাতে বিষয়গুলো ধরতে পারি সহজে। তো গত ক্লাসে আমরা জেনেছি যে ভার্ব হচ্ছে দুই প্রকার। কী কী? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের B1, B2 আর অক্সিলিয়ারি ভার্ব। ফাইনাইট ভার্ব এই তিনটা কীভাবে হইল, এই আলোচনাটা আমরা সেন্টেন্স অংশে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ভার্বের 1, ভার্বের 2 আর অক্সিলিয়ারি ভার্ব, কীভাবে ফাইনাইট ভার্ব। এই অংশে আমরা শুধু এতটুকু জানি যে ভার্বের 1 কোনটা, ভার্বের 2 কোনটা আর অক্সিলিয়ারি ভার্ব কোনটা। যখন আমরা পজিটিভ ভার্ব পড়ব নিচে, তখন আবার এই অংশটা কাজে লাগবে, ভার্বের 1, ভার্বের 2 আর ভার্বের 3। তাহলে ফাইনাইট ভার্ব আমরা কয়টা পাইলাম? তাহলে ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। সবাই পাঁচবার বলতে পারি, ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। তো ফাইনাইট ভার্ব কয়টি? তিনটি, ভার্বের 1, ভার্বের 2 আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই তিনটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের 3, ভার্বের 4, ভার্বের 5। তাহলে একটা যদি উদাহরণ দিয়ে যাও, গো, ওয়েন্ট, গন, গোয়িং, টু গো। তাহলে আমরা সচরাচর যেটা জানি, ভার্বের 1 হচ্ছে গো, ওয়েন্ট হচ্ছে টু, ভার্বের 3 হচ্ছে গন। আর নতুন যেটা অ্যাড হলো, তাহলে একটা ভার্বের কয়টা রূপ থাকতে পারে? ম্যাক্সিমাম 5টা রূপ থাকতে পারে। ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3, 4, 5। তাহলে এরকমভাবে সবগুলো ভার্বের, আমরা যে প্রিন্সিপাল ভার্বের 3টি রূপ থাকে বলেছিলাম, ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3, মানে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ওইটারই। তাহলে প্রত্যেকটা ভার্বের এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। তাহলে একটা ভার্বের কয়টা রূপ থাকবে? কনজুগেশন মানে হচ্ছে রূপ। তাহলে ভার্বের রূপ হচ্ছে 5টি। তাহলে 5টি রূপ হচ্ছে, এর ভিতরে হচ্ছে B1 আর B2টা ফাইনাইটে পড়ছে, আর B3, B4, B5টা হচ্ছে নন ফাইনাইট। তাহলে আমরা তো B3 পর্যন্ত জানি, B3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখন B4 আর B5টা কি? B4টা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটার একটা নাম আছে, এটা বলে জিরান্ড। তাহলে জিরান্ড আমরা সেন্টেন্স অংশে আলোচনা করব, জিরান্ড কি, পার্টিসিপল কি। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্বের 5 হচ্ছে, এটা কি? 2 + B1, 2 + B1। তো এটার একটা নাম আছে, ইনফিনিটিভ। তাহলে ভার্বের 4 আর 5 হচ্ছে, ভার্বের 4 হচ্ছে জিরান্ড, ভার্বের 5 হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা কি পাইলাম? ভার্বের মূল কথা হচ্ছে ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব হচ্ছে কি? ভার্বের 1, 2 আর অক্সিলিয়ারি ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের 3, ভার্বের 4, ভার্বের 5। 4 কি? এটা অংশ মনে রাখতে হবে। ভার্বের 4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর ভার্বের 5 হচ্ছে 2 + B1। ভার্বের 5 হচ্ছে 2 + B1 ইনফিনিটিভ। ভার্বের 5 হচ্ছে 2 + B1। ভার্বের 4 হচ্ছে B1 প্লাস আইএনজি, B1 প্লাস আইএনজি। তাহলে এই অংশটা কিন্তু আমাদের মনে রাখবে, মনে রাখতে হবে, সামনে আলোচনায় এই অংশটা কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমরা গতকাল আছে যেটা পড়েছি, ফাইনাইট ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই অংশটা যদি আমরা না জানি, 6 to 12 যে তো গ্রামার আছে এই অক্সিলিয়ারি আর প্রিন্সিপাল ভার্বের উপরে চিনতে হবে। ফাইনাইট, নন ফাইনাইটটা আমাদের কোথায় কাজে লাগবে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওইখানে ফাইনাইট, নন ফাইনাইট আমাদেরকে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স চিনতে সাহায্য করবে। আর অক্সিলারি আর প্রিন্সিপাল ভার্ব, এটা সব জায়গায়, ট্যাগ কোশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব থেকে সব জায়গায় এই অক্সিলারি ভার্বটা চিনতে হবে। অক্সিলারি ভার্ব আমরা কটা পড়ছিলাম? 24টা। কী কী? মিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, এজ, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডিয়ার। এই 24টা টোটস্থ রাখতে বলছি। এই 24টা কখনোই ভোলা যাবে না। আচ্ছা, ওই অংশ আমরা আজকে না যাই, ওই অংশ আমরা গত ক্লাসে আলোচনা করছি। যারা অংশ ক্লাস 3 করেন না, একটু রিভিশন করে আসেন। আচ্ছা, তাহলে ফাইনাইট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এইখান থেকে আমাদের আজকাল আলোচনাটা শুরু, প্রিন্সিপাল ভার্ব থেকে।
তাহলে প্রিন্সিপাল ভার্বকে আমরা 3 ভাগে আলোচনা করতে পারি, তাহলে আমাদের আলোচনাটা সহজ হবে, বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচনা করেছি, কিন্তু এইভাবে এই 3 ভাগে যদি আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে কয় ভাগে আলোচনা করতে পারি? 3 ভাগে। একটা হচ্ছে বেসড অন ফর্মস, বেসড অন অবজেক্টস, বেসড অন অ্যাকশন। তাহলে বেসড অন ফর্মস, বেসড অন অবজেক্টস, বেসড অন অ্যাকশন। তাহলে প্রিন্সিপাল ভার্বকে 3 ভাগে আলোচনা করা যায়। বেসড অন ফর্মস হচ্ছে কি, গত ক্লাসে আমরা যেটা পড়েছি, রেগুলার, ইরেগুলার। বেসড অন ফর্মস মানে আকার বা ধরনের ভিত্তিতে হচ্ছে রেগুলার আর ইরেগুলার। আমরা কি বলেছিলাম, রেগুলার যেটা মিল আছে, 3টা ফর্মে যেটা মিল আছে, রাষ্ট্রের ভার্বের B2 আর B3-র মধ্যে কী থাকবে? ডি অথবা ইডি। যদি ডি অথবা ইডি থাকে এটা আমরা বুঝে নেব রেগুলার। মানে যেমন বিলিভড, স্টপড, রিসিভড, অ্যাকসেপ্টেড। শুধু ডি আর ইডি যোগ করে যেটা হবে এটা রেগুলার, আর ইরেগুলার হচ্ছে কি মিল নেই, যেটাতে 3টা ফর্মে আলাদা, গো অ্যান্ড গন, ইটেন, ফেলতো, কেপ্ট। এই ধরনের যে ভার্বগুলো আছে গত ক্লাসে যে আলোচনা হয়েছে, এটা হচ্ছে বেসড অন ফর্ম 2 প্রকার। তাহলে এই আলোচনা আমরা গতকাল করেছি। দ্বিতীয় অংশ যেটা আমরা হচ্ছে মেইন আমাদের আলোচনা হবে হচ্ছে বেসড অন অবজেক্ট নিয়ে। তাহলে এটা আমরা একটু পরে আলোচনা করছি। এখন হচ্ছে বেসড অন অ্যাকশন। তাহলে 3 নম্বর যে আলোচনাটা হচ্ছে বেসড অন অ্যাকশন। তাহলে অ্যাকশনের উপর ভিত্তি করে ভার্ব কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। অ্যাকশন ভার্ব কোনটা? যেটা কাজটা চলমান আছে, কন্টিনিউয়াস। ভার্বের সাথে যদি আইএনজি যোগ করে দিই আমরা, তাহলে এটা কী হয়ে যাবে? অ্যাকশন ভার্ব হয়ে যাবে। যেমন গো আছে, এটার সাথে যদি গোয়িং করে দিই ভার্বটা, তাহলে হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। তাহলে যেই ভার্বটা স্থির অবস্থা বোঝাবে, অবস্থাটা বোঝাবে। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক ভার্ব কি? অবস্থা ধর্মী। এটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। তাহলে এটা কন্টিনিউয়াস হবে না। যেটা কন্টিনিউয়াস হবে এটা হচ্ছে অ্যাকশন, আর যেটা কন্টিনিউয়াস হবে না এটা স্ট্যাটিক। যেমন কী কী উদাহরণ আছে? সি, ফিল, হেয়ার, লাভ। এগুলো কন্টিনিউয়াস হয় না, এই জন্য হচ্ছে এগুলো স্ট্যাটিক। আচ্ছা, আমাদের মেইন আলোচনা যেটা হচ্ছে বেসড অন অবজেক্টস নিয়ে। তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বলি আমরা, জব ইন্টারভিউ, জব এক্সাম যেটা বলি, এইখান থেকে আসে প্রশ্নগুলো। তাহলে বেসড অন অবজেক্টস 3 নম্বর আমাদের বেসড অন অবজেক্টস হচ্ছে ভার্ব কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ, তাহলে এই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটা পরীক্ষায় দেখি এগুলো একটা না একটা থাকেই। তাহলে প্রাইমারি এক্সাম হোক, বিসিএস হোক, যে কোনো একটা লাইন দিয়ে বলবে কি এটা কী ভার্ব, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। একটা লাইন দিবে, তাহলে ভার্বটা কি ট্রানজিটিভ আছে নাকি ইনট্রানজিটিভ আছে। তাহলে ট্রানজিটিভ অর্থ কি? সকর্মক, মানে সহ, তাহলে কর্মসহ, যেটা কর্ম থাকে এটা হচ্ছে ট্রানজিটিভ। আর অকর্মক, যেটাতে কর্ম থাকে না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। আচ্ছা, তাহলে ট্রানজিটিভ আমরা চিনব কীভাবে? একটা তো বুঝলাম হচ্ছে যেটাতে কর্ম থাকে, মানে অবজেক্ট থাকে, যেটা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যদি পাই তাহলে হচ্ছে এটা হচ্ছে ট্রানজিটিভ। আর যদি উত্তর না পাই এটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেমন উপরে একটা সেন্টেন্স হচ্ছে আই ইট রাইস, এখানে ভার্ব কোনটা? ইটকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আমি কি খাই, উত্তর কি? উত্তর হচ্ছে রাইস মানে ভাত। উত্তর আসে? যদি উত্তর আসে তাহলে এটা হচ্ছে, তাহলে এই ইটটা কী ভার্ব হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। আর যদি উত্তর না আসে তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেমন আই গো টু স্কুল, তাহলে গো একটা ভার্ব, তাহলে গোকে বাদ দিয়ে আমি কি যাই, কাকে যাই। তাহলে আমি কি যাই, কাকে যাই প্রশ্ন করে আমি স্কুলে যাই, কি যাই না তো, কোথায় যাই,
কিন্তু এখানে না, আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে, কোথায় দিয়ে দিলে আমরা উত্তরটা পাচ্ছি। তাহলে এটা কি উত্তর পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। ঠিক আছে। আর 2 নম্বর যদি টেকনিক বলি, অবজেক্টকে ইট দ্বারা রিপ্লেস করতে পারলে, এখানে অবজেক্টটা কি ইট, তাহলে অবজেক্টটা যদি বাদ দিয়ে আমি ইট বলতে পারি, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ। আই ইট ইট, তাহলে এটা কি বসানো যায়, রিপ্লেস করা যায়, তাহলে এটা অবজেক্টকে যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারে, এটাও ট্রানজিটিভ। তাহলে 2 নম্বরটা হচ্ছে এটা। আচ্ছা, তো ইন্ট্রানজিটিভ আমরা সামনে আলোচনা করছি। ট্রানজিটিভ, তাহলে ট্রানজিটিভকে আবার আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যেটা আছে 7টা, এর বাইরেও অনেক আছে। আমরা এই 7টা নিয়ে আলোচনা করলে এগুলো আমাদের সচরাচর পরীক্ষাতে থাকে। আচ্ছা, ট্রানজিটিভের প্রথম যেটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ, কোয়াজিটিভ বা প্রযোজক ক্রিয়া। তাহলে অন্যের দ্বারা কাজ করানো বোঝায়, তাহলে কোয়াজিটিভ মানে প্রযোজক ক্রিয়া। আচ্ছা, তাহলে প্রযোজক ক্রিয়া কোয়াজিটিভ ভার্ব, অন্যের দ্বারা কাজ করানো বোঝায়। তাহলে যে কাজটা আমি নিজে করি না, আমি অন্যকে দিয়ে করাই, যেমন মা শিশুকে চাঁদ দেখান, তাহলে মা শিশুকে ভাত খাওয়ান, মা খায় না, ভাত খাওয়াইতেছে, তাহলে মা অন্যের দ্বারা কাজটা করতেছে, তাহলে অন্যের দ্বারা কাজ করানো বোঝালে হচ্ছে কোয়াজিটিভ বা প্রযোজক ক্রিয়া। তাহলে যেমন প্রতিটা ভার্বের একটা কোয়াজিটিভ রূপ থাকে, যেমন ইট, ইট অর্থ খাওয়া, ফিড অর্থ খাওয়ানো, তাহলে খাওয়ানো কাজটা আমি করতেছি না, তাহলে হ্যাঁ আমি অন্যজনকে খাওয়াইতেছি। আর নো অর্থ জানা, ইনফর্ম অর্থ জানানো, তাহলে নু, ঠিক আছে, আমি না। লার্ন শেখা, টিচ শেখানো, অন্যজনকে শেখাচ্ছি আমি। রিমেম্বার মনে রাখা, রিমাইন্ড স্মরণ করে দেওয়া মানে অন্যজনকে। রেইজ উঠা, রাইজ উঠা, রেইজ উঠানো। সি দেখা, শো দেখানো, তাহলে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে কোয়াজিটিভ ভার্ব। আচ্ছা, এগুলো হচ্ছে কিছু ভার্বের, আর অনেক ভার্বের কোয়াজিটিভ রূপ হয় না। তাহলে আমরা তো জানি কি প্রত্যেকটা ভার্বের কোয়াজিটিভ রূপ থাকতেই হবে, তাহলে ওগুলো বাকি যেটা নাই ওটার কী করব, ওগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে 5টা ভার্ব ব্যবহার করে এটাকে কোয়াজিটিভ বানাইতে পারবো। যেমন লেট একটা, মেক 2টা, হেল্প 3টা, আর হচ্ছে হ্যাভ 4টা, আর গেট হচ্ছে 5টা। তাহলে এই 5টা ভার্বকে বসায় আমরা এই কোনো ভার্বের কোয়াজিটিভ রূপ আনতে পারবো। তাহলে কি কি, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। তাহলে কিন্তু এগুলা আনার জন্য স্ট্রাকচার ফলো করে আনতে হবে, যাতে না হয় অর্থটা মিলবে না। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি ফলো করতে হবে, যেমন যদি লেট, মেক, হেল্প আনি, তাহলে কি পার্সন থাকুক আর থিং থাকুক, তাহলে ভার্বের B1 হবে। পার্সন মানে পি, থিং মানে টি, মানে কি যদি লেট শব্দটার পরে কি থাকে, যদি ব্যক্তি থাকে তাও B1, বস্তু থাকলে তাও B1। নিচের ক্ষেত্রে আমরা দেখব কি ব্যক্তির ক্ষেত্রে এক নিয়ম, বস্তুর ক্ষেত্রে বাকি যে 2টা নিয়ম। এই জন্য বলতেছি এই লেট, মেক, হেল্প এগুলো কি যে 2 ক্ষেত্রেই সেম, ব্যক্তি বস্তু যেটা, যেমন আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আই লেট দ্য কার ওয়াশ, তাহলে লেটের পরে দ্য কার আসুক বা হিম আসুক, 2টার ক্ষেত্রে কি B1 হচ্ছে, ওয়াশ আর ডু। সেম মেকের ক্ষেত্রেও, হেল্পের ক্ষেত্রেও ভার্বের কী হবে, এই 3টার ক্ষেত্রে ভার্বের B1 হবে। ভার্বের কোনো রূপের কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই 2টা থেকে আমাদের পরীক্ষা আসে যেটা হ্যাভ আর গেট, এইখান থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে পাবা, সকল পরীক্ষাতে পাবা। তাহলে দেখো এইচপি, হ্যাভটা যদি পার্সন, পি মানে বলছিলাম আগেই পার্সন, টি মানে থিং, এইচপি। হ্যাভের পরে যদি পার্সন থাকে তাহলে ভার্বের 1, এই যে আমি বলছিলাম যে এগুলো কাজে লাগবে এখন, ভার্বের এই যে 1 মানে কি ভার্বের 1, ঠিক আছে। এইচটি 3 মানে কি এইচ মানে কি হ্যাভের পরে যদি থিং থাকে তাহলে ভার্বের 3 নম্বর রূপটা হবে, 3 নম্বর মানে কি গন, এই যে। আবার GP5, তাহলে গেটের পরে যদি পার্সন থাকে 5 নম্বর রূপটা 2 + B1, এটা হচ্ছে 5 নম্বর রূপ। আর GT3,
গেটের পরে যদি থিং থাকে তাহলে 3 নাম্বার উঠতে হবে। তাহলে আমি এভাবে মুখস্থ করে ফেললে কিন্তু আমরা সহজে করতে পারবো। আচ্ছা, যেমন HP3 তাহলে হ্যাভ প্লাস পারসন প্লাস B1, তাহলে হ্যাভ প্লাস পারসন প্লাস কী হবে, ভার্বের 1 হবে। যেমন আই হ্যাড দ্য মেকানিক রিপেয়ার, দেখে তাহলে হ্যাভ ভার্বের পরে এখানে কি বসছে, দ্য মেকানিক। মেকানিক কি ব্যক্তি না বস্তু, পি না টি, অবশ্যই কি মেকানিক একটা পি, পার্সন ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে পার্সন যদি থাকে B1 হবে, আর যদি থিং থাকতো কি হইতো, B3 হইতো। তাহলে আই হ্যাড দ্য মেকানিক রিপেয়ার মাই কার, তাহলে তাহলে আমার গাড়িটি কি মেকানিক দ্বারা রিপেয়ার করে আনিছি, আমি করতেছি না কিন্তু মেকানিক কাজটা করতেছে, অন্যের দ্বারা যে কাজটা করাই নিতেছি এটা হচ্ছে। আবার আই হ্যাড মাই কার, এখানে দেখো মাই কার কী হচ্ছে, মাই কার হচ্ছে কি ব্যক্তি না বস্তু, বস্তু টি, এই জন্য ভার্বের 3 রিপেয়ার্ড, রিপেয়ার না কিন্তু আগের কী ছিল রিপেয়ার, এখন রিপেয়ার্ড B3। এরকমভাবে গেটের ক্ষেত্রে GP5, আমরা জিপি ফোনে ইউজ করি না, যে জিপি5 5G সামনে কি 5G। আচ্ছা, তো GP5 মানে জিপি ফোনে আমরা জিপি সিম ইউজ করি না, জিপি, তাহলে সামনে 5G জগৎ আসছে, জিপি5 5G, তাহলে GP5। তাহলে তাহলে গেটের পরে যদি পার্সন থাকে তাহলে 2 + B1, যেমন আই গট, দেখো গটের পরে মাই ব্রাদার এখানে আছে, মাই ব্রাদার কি ব্যক্তি না বস্তু, পি পার্সন ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে 2 + B1। এই গেটের ক্ষেত্রে GT3, জিটির গেটের পরে যদি থিং থাকে বারবার 3 নম্বরের উপর হবে, গেট প্লাস থিং প্লাস B3। আই গট মাই হেয়ার, এখানে মাই হেয়ার কি বস্তু বোঝাচ্ছে, এই জন্য ভার্বের 3 হয়েছে। তাহলে তাহলে এটা কি, যেমন আই গট মাই ব্রাদার টু হেল্প, তাহলে আমি আমার ভাইকে সাহায্য করার জন্য রাজি অন্যজনকে করিয়েছিলাম। তাহলে এরকম সবগুলো আবার যেহেতু এগুলোর যেহেতু সরাসরি পজিটিভ ভার্ব আছে, এগুলো তো আমাদের মুখস্থ করলে হয়ে যাচ্ছে, কিন্তু অনেকগুলোর নাই, সেক্ষেত্রে আমরা কি এই 5টা ব্যবহার করে এগুলোকে পজিটিভ রূপে বা পজিটিভ অর্থ দিতে পারি। তাহলে আমরা সহজে মুখস্থ করে ফেলি, GP1, তারপরে HP1 ST3, HP1 ST3, HP1 ST3, সবাই বিস্তারিতবার করে পড়ি আমরা। HP1 ST3, GP5 GT3, GP5 GT3, GP5 GT3, GT5 GT3। এখানে দেখো GT3 ST3, GT3 ST3, GT3 ST3, GT3 ST3, GT3 ST3, GT3 ST3, GP1 HP1 GP5, HP1 GP5, HP1 GP5। আচ্ছা, তাহলে সবাই আমরা হচ্ছে 1 মিনিট দেখি, এটা একটু মুখস্থ করে ফেলি বিষয়টা। আচ্ছা, নেক্সট যে বিষয়টা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। আচ্ছা, বাক্যটি অ্যাক্টিভ কিন্তু প্যাসিভের অর্থ দেয়, তাহলে দেখতে মনে হবে কি, তাহলে বাক্যটি কি অ্যাক্টিভ কিন্তু প্যাসিভের অর্থ দিবে, দেখতে মনে হবে অ্যাক্টিভ কিন্তু অর্থটা প্যাসিভের নেয়। কীভাবে বুঝবো, এই ভার্বগুলো যদি থাকে কোথাও, যদি স্মেল, টেস্ট, রিড, সাউন্ড, কাস্ট, ফিল, এই 6টা ভার্ব থাকে, আমরা কি দেবো, এগুলো কি বলবো, কোয়াসি প্যাসিভ ভার্ব। যেমন রাইস সেলস চিপ, রাইস যে সাবজেক্টটা, এটা কি নিজে কাজ করতে পারে নাকি, না, এটা হচ্ছে নিষ্ক্রিয়। যেটা আমরা জানি কি, সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় এটা হচ্ছে প্যাসিভ। তাহলে কিন্তু দেখতে কি আমরা কি অ্যাক্টিভ, কিন্তু কাজটা করবে কি প্যাসিভের, তাহলে এটা হচ্ছে রাইস সেলস চিপ, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। এই যে সেলস এখানে কি আছে, তাহলে আমাদের হচ্ছে সেল, এটাও একটা কোয়াসি প্যাসিভ। তাহলে এই কোয়াসি প্যাসিভ ভার্ব থেকে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ আসে। যেমন তাহলে আমরা কি করব, ভার্বটাকে সবার পরে নিয়ে যাব, এটা একটা টেকনিক পারার জন্য। যেমন রাইস ইজ চিপ, চিপটাকে আনলাম হোয়েন ইট ইজ সোল্ড, তাহলে হোয়েন ইট ইজ সোল্ড, এটা একটা নিয়ম যে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, এই সেল হয়ে গেছে, সবার শেষে চলে যাবে সোল্ড। আচ্ছা, 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে ফ্যাক্টিটিভ। দেখো আমি ফ্যাক্টিটিভ ভার্বটা কীভাবে মনে রাখি, ফ্যাক্টিটিভের মানে হচ্ছে দ্বিকর্ম। এখানে মনে রাখবো কীভাবে, দেখো 2টা টি আছে না, তাহলে 2টা টি আছে যেহেতু এটা হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব, দ্বিকর্ম মনে রাখার একটা উপায়।
তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব কখন বুঝবে? যদি এই ভার্বগুলো থাকে, বাক্যে যদি এই ভার্বগুলো থাকে তাহলে কি বুঝে নিবা? ফ্যাক্টিটিভ। সিলেক্ট, ইলেক্ট, কল, অ্যাপয়েন্ট, মেক, নেম। সিলেক্ট, ইলেক্ট, কল, অ্যাপয়েন্ট, মেক, নেম। সিলেক্ট, ইলেক্ট, কল, অ্যাপয়েন্ট, মেক, নেম। উই সিলেক্টেড হিম চেয়ারম্যান। দেখো হিম একটা অবজেক্ট, চেয়ারম্যানও একটা, দুইটা অবজেক্ট না? এই যে দুইটা ফ্যাক্টিটিভ মানে দ্বিকর্ম। আর দ্বিতীয় যে অবজেক্টটা থাকবে এটা কি বলবো আমরা? ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটা তো অবশ্যই ফ্যাক্টিটিভ ভার্ব ইলেক্টেড, কিন্তু দ্বিতীয় যে অবজেক্টটা থাকবে এটা আমরা বলবো ফ্যাক্টিটিভ অবজেক্ট। এরপর হচ্ছে 4 নম্বর যেটা হচ্ছে কগনেট। কগনেট ভার্ব হচ্ছে সমধাতুজ, মানে কি একই ধাতু যেটা উৎপন্ন, একই ধাতু থেকে উৎপন্ন ক্রিয়া ও কর্ম। তাহলে ভার্বটা আর কর্মটা একই, তাহলে ভার্বটা আর অবজেক্টটা কি সেম জিনিস থেকে উৎপন্ন হবে। তাহলে এটা হচ্ছে কি সমধাতুজ বা কগনেট ভার্ব। তাহলে একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম উৎপন্ন। তাহলে এখানে দেখো ফাদার লিভড, ক্রিয়াটা কি লিভড। আ হ্যাপি লাইফ, লাইফটা হচ্ছে কি কর্ম। তাহলে লাইফটা হচ্ছে নাউন আর লিভড হচ্ছে ভার্ব। তাহলে নাও এই যে লাইফ থেকে কি লাইভ, লিভড, লাইফ থেকে লিভড, তাহলে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে না, এটা হচ্ছে কগনেট ভার্ব। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল। আমরা কি বলেছি আগে, সামনে প্রনাউন অংশে আমরা কি বলবো? রেসিপ্রোকাল ভার্ব করবো, এই রেসিপ্রোকাল প্রনাউন করব। তাহলে পরস্পর সম্পর্কবাচক। রেসিপ্রোকাল মানে কি পরস্পর সম্পর্কবাচক। তাহলে দে ফট উইথ ইচ আদার, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। তাহলে রেসিপ্রোকাল প্রনাউন যে সেন্টেন্সে থাকে ওইটাই রেসিপ্রোকাল ভার্ব। কি বলছি বুঝছো? রেসিপ্রোকাল প্রনাউন যেখানে থাকবে, ইচ আদার, ওয়ান অ্যানাদার, মাত্র রেসিপ্রোকাল প্রনাউন কয়টা? দুইটা, ইচ আদার, ওয়ান অ্যানাদার, দুইটা একসাথে থাকবে, এই জন্যই তো সম্পর্কবাচক। দুইটা শব্দ একসাথে থাকে এই জন্যই পরস্পর সম্পর্কবাচক। তাহলে এই প্রনাউনগুলো যেখানে থাকবে ওই সেন্টেন্সের ভার্বটাই রেসিপ্রোকাল প্রনাউন। আচ্ছা, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ আত্মবাচক। সেম জিনিস, যে সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রনাউন থাকবে ওই ভার্বটাই কি রিফ্লেক্সিভ ভার্ব। সহজ না? রিফ্লেক্সিভ প্রনাউন যেখানে থাকবে এটা রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো? শব্দের শেষে যদি সেলফ অথবা সেলফস থাকে। সিঙ্গুলার হইলে সেলফ আর প্লুরাল হইলে সেলফস। যেমন ইউর সেলফস, মাই সেলফ, মাই মানে একজন, মাই, তারপরে হিম সেলফ, হার সেলফ, আর দেম প্লুরাল, এই জন্য দেম সেলফস। ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? রেসিপ্রোকাল প্রনাউন যেখানে থাকবে ওইটা রেসিপ্রোকাল ভার্ব। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে ইমপার্সোনাল। তাহলে ইমপার্সোনাল সাবজেক্ট থাকলেই ভার্বটি ইমপার্সোনাল ভার্ব। ইমপার্সোনাল সাবজেক্ট থাকলে, শুরুতে যদি ইমপার্সোনাল সাবজেক্ট মানে কি ইট থাকলেই ভার্বটি কি ইমপার্সোনাল ভার্ব। যদি কোনো সেন্টেন্সের ইট শুরুতে থাকে এটা হচ্ছে ইমপার্সোনাল সাবজেক্ট, আর ইমপার্সোনাল সাবজেক্ট যেখানে থাকবে এটা ইমপার্সোনাল ভার্ব। তাহলে এখানে ইট দিয়ে শুরু হয়েছে, এই ভার্বটা কি ইমপার্সোনাল ভার্ব হয়ে গেল। তো আমরা আশা করি তোমরা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বে যে 7টা প্রকার আছে তোমরা বুঝতে পারছো। একটু দেখো, আচ্ছা আমরা হচ্ছে বেসড অন অবজেক্টের 1 নম্বর প্রকারটা ট্রান্সিটিভ ভার্ব শেষ। এখন হচ্ছে আমরা কী রইল, বাকি রইল ট্রান্সিটিভ ভার্বের 2 নম্বর প্রকারটা হচ্ছে কি ইন্ট্রান্সিটিভ। আমরা অলরেডি বলেছি ইন্ট্রান্সিটিভ ভার্ব কি, যেটা হচ্ছে অকর্মক, কর্ম থাকে না, কি ভার্বটি যদি কি বা কাকে দিয়ে প্রশ্নগুলো উত্তর না পাই এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ। ইট দ্বারা রিপ্লেস না করতে পারি এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ। ইট দ্বারা রিপ্লেস না করে হেয়ার দেয়ার দিয়ে রিপ্লেস করা যায় ইন্ট্রান্সিটিভের ক্ষেত্রে। আচ্ছা, ওই অংশ পরে। তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্বকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কপুলেটিভ, ইনকোহেটিভ, লিঙ্কিং। তাহলে কপুলেটিভ কোনটা? ইন্ট্রান্সিটিভ প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে ইন্ট্রান্সিটিভ আমরা মাত্রই কি বললাম, যেটা হচ্ছে কি বা ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর না পাই এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ। তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্ব যদি পাই এটার সাথে পরে যদি অ্যাডজেক্টিভ থাকে এটা হচ্ছে কপুলেটিভ। যেমন দ্য ডগ ওয়েন্ট, এখানে হচ্ছে ইন্ট্রান্সিটিভ ওয়েন্ট। তাহলে কুকুরটি কি উত্তর পাই কাকে?
এইটা কি কমপ্লিট হয়েছে? তাহলে দ্য ডগ কি বা কাকে আছে, কিছু নাই। যদি আমি এখন বলি দ্য ডগ, তাহলে এই ইন্টেন্সিটিভ ভার্বের পর আমরা কি, যেহেতু উত্তর পাইনি এটা ইন্টেন্সিটিভ, এটার পরে আমরা যদি অ্যাডজেক্টিভ থাকে, ম্যাট অ্যাডজেক্টিভটা আছে না, তাহলে এটা হয়ে গেল কি কপুলেটিভ ভার্ব। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইনকোয়েটিক, সূচনা, বিকাশ, ফলাফল। তাহলে কোনো কিছুর সূচনা মানে স্টার্ট, বিকাশ গ্রোথ, অথবা ফলাফল কনসিকুয়েন্স, এই 3টা জিনিস যদি বোঝায়, সূচনা, বিকাশ, ফলাফল, তাহলে এটা হচ্ছে ইনকোয়েটিক ভার্ব। যেমন হি গট টায়ার্ড, তাহলে টায়ার্ড হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে, তাহলে কোনো কাজ অবশ্যই সে করেছে, এই জন্য ক্লান্ত হয়েছে, তাহলে শুরু করছে, আবার কাজটা শেষ করার বা কাজটা করার ফলে কী হয়ে গেল, সে টায়ার্ড হলে, তাহলে ফলাফল বোঝাচ্ছে, তাহলে এই ঘরটা হচ্ছে কি ইনকোয়েটিক ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমরা কি বলছিলাম, এখানে বলছিলাম কোয়াজিটিভ ভার্ব, এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। লিঙ্কিং ভার্ব সাবজেক্ট ও কমপ্লিমেন্ট মধ্যবর্তী এবং একই সত্তাকে বোঝায়। আচ্ছা, সাবজেক্ট ও কমপ্লিমেন্ট মধ্যবর্তী, তাহলে যেই ভার্বটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে থাকবে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে মাঝখানে লিঙ্ক করবে, যুক্ত করবে। আচ্ছা, এখানে আমরা পড়তেছি কি কমপ্লিমেন্ট, আগে কি পড়ছি আমরা, এখানে পড়ছি কি অবজেক্ট, তাহলে কমপ্লিমেন্টের অবজেক্ট অবশ্যই একটা, তাহলে কি থাকে অবজেক্ট আর একটা কমপ্লিমেন্ট, তাহলে একটা পার্থক্য থেকে যায়। তাহলে এখানে আমি 2টা সেন্টেন্স লিখছি, তাহলে আমরা আগে জানা দরকার কোনটা কমপ্লিমেন্ট আর কোনটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে অবজেক্ট দেখো, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। অবজেক্ট হচ্ছে কি, যদি 1 নাম্বার আমি যদি বলি, যদি এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে হি আর অবজেক্টটা কি মি, যদি 2টা আলাদা জিনিস বোঝায়, হি আর মি আলাদা না, সে আর আমি, আমাকে শি হেল্পড মি, সে আমাকে সাহায্য করছে, সে আর আমি 2টা আলাদা না, ব্যক্তি না, তাহলে যদি আলাদা বোঝায়, সাবজেক্ট আর অবজেক্ট যদি আলাদা বোঝায়, তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে বুঝতে পারছো, তাহলে এটা একই সত্তাকে বোঝাচ্ছে না। আমি হেল্প কার্ডটা যদি এখানে আলাদা বোঝাবে, হি সমান সমান মি হবে, কখনই হবে না, তাহলে এটা আলাদা না, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর দেখো এখানে হি ফুল, হি আ ফুল, তাহলে সেই তো হি ইজ আ ফুল, সে বোকা, তাহলে সেই তো বোকা। আমি যদি ইজ কাইটটা দিই, তাহলে ইজ কাইটটা যদি আমি বলি এ ফুল, মিলছে না বিষয়টা, তাহলে যেই ভার্বগুলো উঠাই দিলে মিলা যায়, এটা হচ্ছে এটাই লিঙ্কিং ভার্ব আর এটাই কমপ্লিমেন্ট। তা কমপ্লিমেন্ট আর হচ্ছে লিঙ্কিং ভার্বের সাথে একটা যোগসূত্র আছে, তাহলে এখানে কিন্তু হেল্পটা লিঙ্কিং ভার্ব না, কারণ কি 2টা একই সত্তাকে বোঝাচ্ছে না, একই সত্তাকে বোঝাইলে এটা নিজেও কমপ্লিমেন্ট, তাহলে একই জিনিস বোঝাবে। আচ্ছা, 2 নম্বর ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এক্ষেত্রে কি হয়, অবজেক্টটা সবসময় নাউন অথবা প্রোনাউন হবে, আর এইখানে ক্ষেত্রে আমরা 2 নম্বর কি বলবো, নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে। এখানে দেখো তো এ ফুল শব্দটা কি অ্যাডজেক্টিভ না, তাহলে কমপ্লিমেন্টের ক্ষেত্রে অবজেক্টটা হবে কি, অবজেক্ট শেষের অংশ যেটা হবে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হবে, তো নাউন হবে, তো যেহেতু অ্যাডজেক্টিভ এটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা আশা করছি তোমরা অবজেক্ট আর কমপ্লিমেন্টের যে ঝামেলাটা বুঝতে পারছো। আচ্ছা, এটা দেখো, তাহলে সাবজেক্ট টু কমপ্লিমেন্ট মধ্যবর্তী একই সত্তা বোঝাবে, তাহলে আমরা যদি ভার্ব কাইটটা সমান সমান করতে পারি, তাহলে মনে করবা কি এটা লিঙ্কিং ভার্ব, আর এটা মনে করবা কি কমপ্লিমেন্ট, তাহলে একই সত্তা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আর লিঙ্কিং ভার্বগুলো মনে রাখবো কীভাবে, সবাই পড়ো RFL at BGS, এটা হচ্ছে টেকনিক, RFL at BGS, সবাই 20 বার পড়ো, RFL at BGS, RFL at BGS, RFL at BGS, RFL at BGS, RFL at BGS।
RFL at BGS, RFL at BGS, RFL at BGS. আরতে কি রিমেইন, এফতে ফিল, এলতে লুক, এতে এপিয়ার, টিতে টেস্ট, বিতে বি বিকাম, বি মানে অ্যামিজার ওয়াজার, তাহলে জিতে গো গ্যাট গ্রো, এসতে স্টে সিম সাউন্ড স্মেল। তাহলে এখানে তাহলে মনে থাকবে লিঙ্কিং ভার্বগুলো কোনগুলো? RFL at BGS, RFL at BGS, RFL at BGS। তো আশা করি এই ছিল আমাদের আজকে ভার্বের অ্যাডভান্স যে অংশটা নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফেজ।